জয় হিন্দ বন্ধুরা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে বেশ কিছুদিন আগে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু এক্সামিনেশনের ইন্ডিকেটিভ নোটিফিকেশন পাবলিশ করেছে। ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসার অর্থ হচ্ছে এই এক্সামগুলোর ফুল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে, ফর্ম ফিল আপ হবে এবং তারপর এই পরীক্ষাগুলো কন্ডাক্টেড হবে। প্রায় 10 থেকে 12খানা মতন এক্সামের ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছে। এক্সপেক্ট করা যায় যে আরও বেশ কিছু এক্সামের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এখন এই নোটিফিকেশনগুলোর মধ্যে একটা নোটিফিকেশন ছিল 15/2024, যেটা রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিওর। তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্টের নামও উল্লেখ করা আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। কোথায় না, ইন দ্য ডাইরেক্টরেট অফ মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এখন এই যে আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এই পরীক্ষাটা সম্পর্কে অনেক ক্যান্ডিডেটের ভাষা ভাষা নলেজ থাকে। এর কোয়ালিফিকেশন কি, এক্সাম প্যাটার্ন কীরকম, কোন কোন টপিকের ওপর পার্টিকুলার প্রশ্ন আসে এই এক্সামটাতে, এবং এই এক্সাম সংক্রান্ত আরও বেশ কিছু তোমার ইনফরমেশন রয়েছে যেগুলো অন্য এক্সামে সাধারণত দেখা যায় না। এই সংক্রান্ত কিন্তু সবার খুব একটা নলেজ থাকে না। না থাকার কারণও আছে, কারণ হচ্ছে এই এক্সামটা খুব যে ঘন ঘন হয় তাও না। এর আগে যদি দেখা যায়, এই নোটিফিকেশনের আগে 2019 সালে লাস্ট এই পরীক্ষাটা হয়েছিল, এবং তার আগে যতদূর আমার মনে আছে যে 2007 সালে হয়েছিল, তারপর থেকে প্রায় অনেক বছর এই পরীক্ষাটা হয়নি। এই কারণের জন্য সবার কিন্তু এই এক্সামটা সম্পর্কে খুব একটা স্পষ্ট ধারণা নেই। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই এক্সামের যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যাতে তোমাদের এই ভিডিওটা দেখার পর এই এক্সাম সম্পর্কে আর কোনো রকম কোনো ডাউট না থাকে, সেইভাবে আলোচনা করবে। এবং প্রত্যেকটা পয়েন্ট, সেটা শুধুমাত্র এক্সাম প্যাটার্ন বা সিলেবাস নয়, এক্সাম প্যাটার্ন সিলেবাসের পাশাপাশি এই এক্সামের জব প্রোফাইল বা এই পোস্টটির জব প্রোফাইল কীরকম, স্যালারি কীরকম, ঠিক আছে, আর আরও বেশ কিছু খুঁটিনাটি পয়েন্ট তোমাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করব। সবার আগে আমি নিজের সঙ্গে তোমাদের পরিচয় করাই। তোমরা বেশ কিছু ভিডিওতে কমেন্ট বক্সে জানতে চেয়েছো আমার ব্যাপারে। আমার নাম রূপক রায়। আমি বর্তমানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে কর্মরত। আমি 2014 সালে পদার্থবিদ্যায় বা ফিজিক্সে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছি, এবং ওই বছর থেকে আমি শিক্ষকতার সঙ্গেও যুক্ত রয়েছি। নাও চলে আসি এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পোস্টটির ব্যাপারে। আগেই বলেছি যে এটি ডাইরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের আন্ডারে আসে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এমএসএমই ডিপার্টমেন্ট যেটাকে বলে। এখন এমএসএমই কাকে বলে সেটাও একটু এখানে স্পষ্ট হালকা করে বলে রাখি তোমাদের। এমএসএমই হচ্ছে তোমার ক্ষুদ্র, ছোট এবং মাঝারি যে শিল্পগুলো থাকে, সেই শিল্পগুলো, ভারী শিল্পগুলো এর আন্ডারে আসে না। এবং এই ক্ষুদ্র, মাঝারি এবং তোমার ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের এই দপ্তরটাতেই কিন্তু এই আইডিওদের রিক্রুটমেন্ট হয়। সাধারণত যে সমস্ত বিজনেসগুলোতে ইনভেস্টমেন্ট মোটামুটি 1 কোটির কম থাকে, সেগুলো ক্ষুদ্র অর্থাৎ মাইক্রো সেগমেন্টের মধ্যে পড়ে। যেগুলো 1 কোটির থেকে বেশি কিন্তু 10 কোটি অবধি থাকে, সেগুলো মোটামুটি স্মলের আন্ডারে পড়ে। আর যেগুলোতে ইনভেস্টমেন্ট 20 কোটির নিচে থাকে, সেগুলো এই মিডিয়াম এর আন্ডারে থাকে। ঠিক আছে? এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারদের রিক্রুটমেন্ট এই দপ্তরগুলোতেই হয়। কি কাজ থাকে এদের, জব প্রোফাইল সম্পর্কে যদি বলি, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল তোমার ডেভেলপমেন্ট অফিসার, নাম শুনেই বুঝতে পারছো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করা। অর্থাৎ কোনো রাজ্যে, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের কথাই যদি বলি, সেখানে শিল্পের প্রচার করা, নতুন শিল্প যারা তৈরি করতে চায় তাদেরকে সহযোগিতা করা, এবং রাজ্যে কিভাবে শিল্প বা শিল্পের পরিমাণ বৃদ্ধি করা যায় সেই সংক্রান্ত নতুন প্রকল্প তৈরি করা, যারা এন্টারপ্রেনিয়র্স বা যারা শিল্প তৈরির উদ্যোগ নিচ্ছে তাদেরকে সাহায্য করা, তাদের প্রকল্প বাস্তবায়নগুলো করা, এবং এই ধরনের শিল্প, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগগুলো যারা নিচ্ছে তাদেরকে কোনো রকম আর্থিক সহযোগিতা প্রদান করা হলে, বা সরকার তাদের কোনো রকম ভর্তুকি দিতে চাইলে, সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। এছাড়া যাতে এই ক্ষুদ্র, মাঝারি এবং ছোট শিল্পগুলো বিকাশ করতে পারে, তাই জন্য ব্যাংক অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মধ্যস্থতা করে এদের ঋণের ব্যবস্থা করে দেওয়া। এই সমস্ত কাজগুলোই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারকে করতে হয়। তবে যদি ভাবো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পোর্টফোলিও শুধুমাত্র এইটুকুই, তাহলে আমি বলি না, আরও অনেক কাজ আছে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের আন্ডারে আসে। এনার কাজটা অনেক ভার্সাটাইল। বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের বাস্তবায়নের কাজগুলো কিন্তু এনারা করে থাকেন। যেমন ধরো সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, বা পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে যেগুলো শিল্পের সঙ্গে সম্পর্কিত, কেন্দ্র ও রাজ্যের সেই সমস্ত প্রকল্পগুলোকে বাস্তবায়নের কাজ অন গ্রাউন্ডে, সেগুলো কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসাররাই করে থাকেন।
এছাড়া ধরো কোনো একটা জায়গায় কোনো ইন্ডাস্ট্রি তৈরি করা হবে, তার জন্য যে জমির প্রয়োজন সেই জমিটাকে অধিগ্রহণ করা, সেই জমিটা কিরকম তার পর্যালোচনা করা, এই সমস্ত কাজগুলোও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারদের আওতায় আসে। তাছাড়া বিভিন্ন প্রশাসনিক কাজ, যেমন কোনো একটা শিল্পের জন্য লাইসেন্স দেওয়া, এছাড়া সেই শিল্পটা কোনো রকমভাবে আমাদের যে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত নিয়মগুলো রয়েছে সেগুলোকে লঙ্ঘিত করছে কিনা সেগুলো দেখাও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারদের কাজ। এর পাশাপাশি যেহেতু এনাদের ব্লক অফিসে সাধারণত পোস্টিং হয়, ডে টু ডে কিছু ওয়ার্ক এক্সট্রা করতে হয়, যেমন ধরো ভোটের সময় এগুলো সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ীদের করতে হয়, এগুলো আর এখানে বললাম না। মূলত এগুলো হচ্ছে এনাদের কাজ। তো বুঝতেই পারছো যথেষ্ট বড় পোর্টফোলিও এবং একটা দায়িত্ব যুক্ত পোস্ট হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পোস্ট। তার আন্ডারে এতগুলো কাজ থাকে এবং এতগুলো বিভাগ বা এতগুলো জিনিস তাকে ফলো আপ করতে হয়। সুতরাং এই পোস্টটির গুরুত্ব কতটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমি কোয়ালিফিকেশন সম্পর্কে বলি এই পোস্টটির, যে এই পরীক্ষায় বসতে গেলে তোমাদের ন্যূনতম গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করা থাকে তাহলেও চলবে, বিটেক দরকার নেই, ডিপ্লোমা করা থাকলেও তুমি এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। আর জরুরি নয় যে সায়েন্স বা কমার্স বা আর্টসে তুমি যে কোনো শাখায় তোমার গ্র্যাজুয়েশন থাকলে তুমি এই পোস্টটির জন্য এলিজিবল রয়েছো। কথা বোঝা গেল? এর পাশাপাশি কোয়ালিফিকেশনের পাশে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়ে রাখি। যদি তোমরা আহ, একদম উত্তরবঙ্গের, অর্থাৎ যদি তোমাদের মাতৃভাষা নেপালি না হয়, তাহলেও তোমাদের অন্ততপক্ষে বাংলা বলতে জানাটা এবং বাংলা লিখতে জানাটা জরুরি এই পোস্টটির জন্য, ঠিক আছে? বেঙ্গলি কিন্তু এই পোস্টটির জন্য বলতে পারো বাধ্যতামূলক। এবার চলে আসি বয়সের কথায়। বয়স সাধারণত জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে 18 থেকে 39, অনেকটাই এজের রেঞ্জ রয়েছে। সুতরাং তোমরা যারা পরীক্ষা দিচ্ছ এজ নিয়ে তোমাদের মাথা ব্যথা করার দরকার নেই, একটা সাফিসিয়েন্ট এজ গ্যাপ লিমিট রয়েছে এখানে। এছাড়া যারা আমাদের এসসি এসটি ক্যাটাগরির ভাই বোনেরা রয়েছে তারা তো বেনিফিট পাবে, রিল্যাক্সেশনের সেই সুযোগ সুবিধাও রয়েছে। নাও চলে আসি স্যালারি কত কি দেয় এই পোস্টটিতে। দেখো, পে যদি কথা বলি, আগের নোটিফিকেশন অনুযায়ী পে ব্যান্ড 3-র একটি পোস্ট, যার গ্রেড পে হচ্ছে 3,900। এবং এটা যদি তোমরা না বুঝতে পারো আমি একটু ভেঙে তোমাদেরকে বলি। যখন তোমরা এই পোস্টটিতে চাকরিতে ঢুকবে, এই যে 3900 গ্রেড পে, তাতে তোমাদের বেসিক পে অর্থাৎ বেসিক স্যালারি হবে 32,100 টাকা। এর সাথে তোমরা কি পাবে? এর সাথে তোমরা ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ পাবে। তোমরা জানো বর্তমানে রাজ্য সরকার 14% ডিএ দেয়। সেই হিসেবে ক্যালকুলেট করে দেখতে গেলে এই ডিএটা দাঁড়াচ্ছে 4,494 টাকা। এছাড়া রাজ্য সরকার হাউস রেন্ট অ্যালাউন্স তোমরা পাবে। হাউস রেন্ট অ্যালাউন্স পাওয়া যায় 12%, বেসিকের 12%। সেই হিসেবে দেখতে গেলে তোমরা আরও ৩৮৫২ টাকা পাবে, এবং তার সাথে সাথে তোমরা মেডিকেলের জন্য বা ডাব্লিউবিএইচএস এর জন্য আরও 500 টাকা পাবে। যদি তোমরা ডাব্লিউবিএইচএস নাও তাহলে এই 500 টাকা তোমাদেরকে দেবে না, না নিলে এই 500 টাকা তোমাদেরকে স্যালারিতে দিয়ে দেবে, হেলথ স্কিম যদি নাও। সব মিলিয়ে দেখতে গেলে তোমাদের প্রায় ওই স্যালারি 40,000 41,000-এর কাছাকাছি হচ্ছে। মোটামুটি দেখা যায় যদি 40,946 টাকা হবে ইন হ্যান্ড তোমাদের শুরুতে স্যালারি, ঠিক আছে? 40,946 হচ্ছে তোমাদের ইন হ্যান্ড শুরুতে স্যালারি। তো যথেষ্ট একটা ডিসেন্ট স্যালারি দিয়ে তোমরা তোমাদের ক্যারিয়ার শুরু করবে। যারা মিসলেনিয়াসে চাকরিতে ঢোকেন, মিসলেনিয়াস অফিসার হন, তারাও কিন্তু এই গ্রেড পেতেই চাকরিতে ঢোকেন। এছাড়া মিসলেনিয়াসে আরও একটা লোয়ার গ্রেড পে রয়েছে 3600, কিন্তু সর্বোচ্চ মিসলেনিয়াসে যারা অফিসার হন তারা এই গ্রেডেই স্যালারি পান, ঠিক আছে? এছাড়া এই পোস্টটিতে আরও বেশ কিছু অ্যালাউন্সেস রয়েছে, যেগুলো তোমরা অফিস যখন জব শুরু করবে তখন জানতে পারবে, যে কারণে স্যালারিটা এই যে স্যালারি বললাম তার তুলনায় একটু বেশিই হয়। নাও চলে আসি এই এক্সামিনেশন প্যাটার্নটা সম্পর্কে। পরীক্ষা কিভাবে হয়? পরীক্ষা মাত্র দুটো পার্ট, ঠিক আছে? এখানে কোনো মেন্স বা ডেসক্রিপটিভের কোনো ব্যাপারই নেই। তুমি ফার্স্টেই ইনিশিয়ালি অ্যাপিয়ার করবে রিটেন এক্সামিনেশনে, এবং ওই একটাই মেন পরীক্ষা যেখানে তোমাকে ভালো করে স্কোর করে আসতে হবে, সেটাও অবজেক্টিভ এবং এমসিকিউ টাইপের। 100খানা মতন প্রশ্ন থাকবে। কতগুলো না, 100খানা এমসিকিউ থাকবে। যে 100টা এমসিকিউর মধ্যে 75টা এমসিকিউ থাকবে তোমার জেনারেল স্টাডিজের উপরে, আর বাকি 25টা এমসিকিউ থাকবে তোমার মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এবং অ্যারিথমেটিক বা অঙ্কের উপরে। প্রত্যেকটা প্রশ্নে 1 নাম্বার করে থাকবে, যে কারণে জেনারেল নলেজে 75টা প্রশ্নে তুমি পাচ্ছ 75 নাম্বার, আর মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা অ্যারিথমেটিকে 25টা প্রশ্নে তুমি পাচ্ছ 25 নাম্বার। বুঝতেই পারছো অনেকটা মিসলেনিয়াসের ধরনের, এবং এর
যে প্রশ্নেরগুলোর ধরন সেটাও কিন্তু অনেকটা মিসলেনিয়াসের মতনই। এবং এই পুরো প্রশ্নপত্রটাকে সলভ করার জন্য তুমি সময়ও পাচ্ছ অনেকটা, ১.৫ ঘন্টা সময় তুমি পাবে এই পুরো প্রশ্নপত্রটাকে সলভ করার জন্য। আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে। এরপরে তুমি যখন এই রিটেন এক্সামে কোয়ালিফাই করবে, তোমার একটা পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে, ব্যাস। আর কোনো মাঝখানে বা এরপরে আর কোনো পরীক্ষা নেই, কিচ্ছু নেই, কোনো টাইপিং টেস্ট নেই, কোনো ডেসক্রিপটিভ, কোনো তোমার মেন্স পেপার, কিচ্ছু না। রিটেন টেস্টে তুমি বসবে, দুটো সাবজেক্ট মাত্র, জেনারেল স্টাডিজ এবং মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড অ্যারিথমেটিক। ঠিক আছে, যার মধ্যে জেনারেল নলেজের ওয়েটেজটা সব থেকে বেশি। জেনারেল নলেজের পরে যদি তুমি দেখো, সেখান থেকে তোমার মেন্টাল অ্যাবিলিটি বা অ্যারিথমেটিকটা রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি এই পরীক্ষার সিলেবাস সম্পর্কে। দেখো, সিলেবাস সম্পর্কে যদি বলি তোমাদেরকে, প্রথমেই বলবো জেনারেল স্টাডিজ, আগেই বলেছি জেনারেল স্টাডিজের মধ্যেও কোথা থেকে প্রশ্নগুলো দেখে সেটাও জেনে নাও, না হলে শুধুমাত্র র্যান্ডম পড়ে গেলে তো হবে না। মূলত এখানে জেনারেল সায়েন্স থেকে একটা বড় অংশ আসে, প্রায় বলতে পারো ২৭ থেকে ৩০টা প্রশ্ন কিন্তু তোমার শুধুমাত্র জেনারেল সায়েন্সের উপরে করে, যে কারণের জন্য জেনারেল সায়েন্স কিন্তু এই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। আর হিউম্যানিটিজ রয়েছে, আমি আরও তার সিলেবাসটাও পরে তোমাদেরকে বলবো। এছাড়া পশ্চিমবঙ্গ এবং ভারতের ইন্ডাস্ট্রিয়াল সিনগুলো সম্পর্কে এবং ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল সম্পর্কেও প্রচুর প্রশ্ন দেয়। সেই প্রশ্নগুলোও তোমরা একটু এই টপিকগুলো স্টাডি করে যেও, যাতে তোমরা এই প্রশ্নগুলো স্টাডি করতে পারো। ২০১৯-এর পরীক্ষা এখান থেকে একটু কম প্রশ্ন দিয়েছিল, বা দেয়নি বললেই চলে, বাট জেনারেল সায়েন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এক্সামিনেশন। গট ইট? অ্যান্ড হিউম্যানিটিস তারপরে আমি এই পয়েন্টটাকে রাখবো। এছাড়া টুকটাক কারেন্ট অ্যাফেয়ার্স বলো, হ্যাঁ, বা আদার্স যে সমস্ত জেনারেল নলেজ রয়েছে, মিসলেনিয়াস যেগুলো স্ট্যাটিক জিকে বলো, ওগুলো থেকে তো প্রশ্ন দেয়ই দেয়। নেক্সট এরপরে আসছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা অ্যারিথমেটিক, যেখান থেকে 25টা প্রশ্ন আসে। এবার আমি যদি তোমাদের একটু জেনারেল সায়েন্স এবং হিউম্যানিটিজের সিলেবাসগুলো বলে দিই, জেনারেল সায়েন্সের রেগুলার সিলেবাসগুলোর পাশাপাশি তোমরা এই টপিকগুলোকেও করে রাখবে, হিউম্যানিটিজ এবং জেনারেল সায়েন্সের। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি টপিকগুলো এক এক করে বলে দিচ্ছি। অ্যানথ্রোপোলজি রয়েছে, আর্ট ক্রিটিসিজম রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ফোকলোর, জিওগ্রাফি, হিস্ট্রি, ইনফরমেশন সায়েন্স, জুরিসপ্রুডেন্স, লিঙ্গুইস্টিক্স, ম্যানেজমেন্ট সায়েন্স, মিলিটারি সায়েন্স বা ডিফেন্স, পলিটিক্যাল সায়েন্স, সেমিওটিক্স, সোশ্যাল সাইকোলজি অ্যান্ড সোসিওলজি। এই সমস্ত টপিকগুলো রয়েছে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজে এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের জন্য। নেক্সট পরের টপিক, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। এখান থেকে তোমরা যে বিষয়গুলো পড়বে সেগুলো হচ্ছে লেটেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দেন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস ইন দ্য স্টেট, present industrial structure, major industries in MSME sector, prospects of industrial development and major schemes in MSME sector। ঠিক আছে, তো মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের সংক্রান্ত যতগুলো বিষয় রয়েছে তোমরা পড়বে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা জিনিসটাকে এইভাবে পড়বে, ডাব্লিউবি জিওগ্রাফি তো তোমরা ভালো করে পড়বে, গুরুত্ব দেবে পশ্চিমবঙ্গের শিল্পের ওপর, এবং সেটা পড়া হয়ে গেলে এই এমএসএমইর ওপরে বিভিন্ন নোট এমএসএমই ডিপার্টমেন্টের ওয়েবসাইটেই পেয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকারের। সেখান থেকে সেই বিষয়গুলোকে স্টাডি করে নিও, বা এই বিষয়গুলো সেখান থেকেই তোমরা পেয়ে যাবে, ওইখান থেকে একটু নোট করে নিয়ে সেগুলোকে পড়ে নিলে তোমাদের তৈরি হয়ে গেল। আর কেন্দ্র সরকারের যে সমস্ত স্কিম রয়েছে সেগুলোও কিন্তু এখান থেকে পড়ে যাবে। কথা বোঝা গেল? লাস্ট চলে আসি, আমি তোমাদের এবার বলবো মেন্টাল অ্যাবিলিটি এবং অ্যারিথমেটিক সম্পর্কে। আগে মেন্টাল অ্যাবিলিটি বলি। মেন্টাল অ্যাবিলিটি মানে রিজনিং থেকে সামান্য বেশ কিছু প্রশ্ন দেয়। মেন্টাল অ্যাবিলিটি এবং অ্যারিথমেটিক নিয়ে খুব একটা ভাবনা চিন্তার দরকার নেই, সহজ প্রশ্নই দেয় তোমাদের, তাও একটু প্র্যাকটিস করে যেও। দেখো, মেন্টাল অ্যাবিলিটি বা রিজনিং সম্পর্কে যদি বলি, ডাইরেকশনের প্রশ্ন দেয়, কমন সেন্স টেস্ট, লজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেটা, দেন লজিক্যাল ডায়াগ্রাম, রিলেশনশিপ, ব্লাড রিলেশন আর কি, ইন্টারপ্রিটেশন, পারসেপশন টেস্ট এগুলো দেয়। তোমার ওয়ার্ড ফরমেশন টেস্ট, লেটার অ্যান্ড নাম্বার সিরিজ দেয়, ওয়ার্ক অ্যালফাবেট অ্যানালজি দেয়, এবং দ্য ফোর্সফুলনেস অফ আর্গুমেন্ট ডিটারমাইনিং ইমপ্লাইড মিনিংস, এগুলো তোমার দিয়ে থাকে। অ্যারিথমেটিক থেকে যদি বলি, অ্যারিথমেটিক থেকে তোমার লসাগু গসাগু অর্থাৎ এলসিএফ এইচসিএফ এবং এলসিএম, পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, ডিসকাউন্ট,
কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্টনারশিপ এবং মেন্সুরেশন আর মিসলেনিয়াসের অঙ্কগুলোও যেমন দেয়। তার পাশাপাশি টাইম অ্যান্ড ওয়ার্ক, ডেসিমেল, ফ্র্যাকশন, রেশিও প্রপোর্শন, ডিস্টেন্স, ইউজ অফ টেবিল অ্যান্ড গ্রাফ, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস থেকে অঙ্ক দেয়। এই পরীক্ষায় কিন্তু তোমার অ্যাডভান্স ম্যাথামেটিক্স লাগে না, শুধুমাত্র তোমার অ্যারিথমেটিক পোর্শন এবং মেন্সুরেশন পোর্শন পড়ে গেলেই তোমার সাফিসিয়েন্ট। ঠিক আছে, নেক্সট এবার চলে আসি, এই পরীক্ষার মাধ্যমে যদি তোমরা সিলেকশন পাও তাহলে তোমাদের পোস্টিং কোথায় হবে। আমরা সিলেবাস জানলাম, পরীক্ষার প্যাটার্ন জানলাম। ও যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই পরীক্ষার সম্পর্কে এবার একটা আরো গুরুত্বপূর্ণ তথ্য বলি। এই তথ্যটা সম্পর্কে আমি 100% শিওর হয়ে তোমাদের আরো একবার বলবো নোটিফিকেশন বেরোলে। তবে যতটুকু আমার নলেজে রয়েছে, এই পরীক্ষাটাতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে না। ঠিক আছে, নেগেটিভ মার্কিং থাকে না। ফুল নোটিফিকেশন বেরোলে এটার ব্যাপারে আমি বর্তমানে 90% শিওর। পরীক্ষার নোটিফিকেশন বেরোলে আমি তোমাদের 100% শিওর হয়ে বলবো এই পরীক্ষাটাতে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং থাকে না। যে কারণে এই যে 100টা প্রশ্ন তোমরা চেষ্টা করবে, যদি এটা শিওর হই, আমি শিওর হয়ে তখন বলে দেবো যে 100টা প্রশ্নই অ্যাটেন্ড করার। পোস্টিং কোথায় কোথায় তোমরা পাবে? পোস্টিং সাধারণত এটা ব্লকে পোস্টিং দেয়, এবং তোমরা ধরে নিতে পারো যে এটার হোম পোস্টিং অর্থাৎ বাড়ির কাছাকাছি পোস্টিং হবে না, যদিও খারাপ লাগলেও কথাটা সত্যি, একটু দূরেই পোস্টিং হয়, এবং পোস্টিংটা ট্রান্সফারও হতে পারে, এক এক জায়গায় এক এক রকমভাবে ট্রান্সফারও হতে পারে। সেখানে তোমাকে গ্রামে গঞ্জেও কাজ করতে হতে পারে, কোনো একটা ব্লকে কাজ করতে হতে পারে, ব্লক তোমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পোস্টিং হতে পারে, বা প্রপার কলকাতাতেও পোস্টিং হতে পারে। সাধারণত পসিবিলিটি যেটা বেশি সেটা হচ্ছে কোনো একটা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের আন্ডারে বা বিডিও অফিসে বা ব্লকে তোমাকে একজন ব্লক ইন্ডাস্ট্রিয়াল অফিসার হিসেবে পোস্টিং দেবে। অর্থাৎ বুঝতেই পারছো তোমার পোস্টিং শুরুতেই কোথায় থাকছে, ব্লকে। ঠিক আছে, বা তোমাকে হেডকোয়ার্টারেও পোস্টিং দিতে পারে, সেটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে হোক বা তোমার স্টেট হেডকোয়ার্টার, বা যেটা হয় কি ডাইরেক্টরেট, আমাদের এমএসএমইর ডাইরেক্টরেট, ঠিক আছে, যেটা কিনা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে অবস্থিত, সেখানেও তোমাকে পোস্টিং দিতে পারে। অথবা ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, যেটা বললাম যে এটা সাধারণত তোমার প্রত্যেকটা জেলার যে হেডকোয়ার্টার, সেই বা প্রত্যেকটা জেলার যেটা সদর দপ্তর সেখানে অবস্থিত থাকে, এখানে একজন জেনারেল ম্যানেজার হচ্ছেন প্রধান অফিসার, মুখ্য অফিসার, তার অফিসেও তোমাকে পোস্টিং দিতে পারে। এছাড়া আরো পোস্টিং ভ্যারি করে, টুকটাক কিছু এদিক ওদিক পোস্টিং থাকে, বাট মূলত এইগুলোই সাধারণত ব্লকে পোস্টিং হয় এনাদের। যদি ব্লকে পোস্টিং না হয় তাহলে ডাইরেক্টরেট বা হেডকোয়ার্টারে পোস্টিং দিতে পারে, যেটা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং অবস্থিত, অথবা কোনো একটা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে জেনারেল ম্যানেজারের আন্ডারে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার বলে ওগুলোকে, ডিআইসি, সেখানেও পোস্টিং দিতে পারে। ঠিক আছে, প্রমোশন কিরকম হয় এই পোস্টটিতে সেটা দেখা যাক। প্রমোশনের ব্যাপারেও যদি বলি, দেখো প্রমোশন আছে কিন্তু সেটা সময় সাপেক্ষ, একটু সময় লাগে, কখনো কখনো অনেকটাই সময় লেগে যায় এই পরীক্ষার প্রমোশনের ক্ষেত্রে। ঠিক আছে, এখন তোমার এই যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের র্যাঙ্কে তুমি ধরো এই পরীক্ষাটা দিয়ে চাকরিতে তুমি ঢুকলে, তারপরে তুমি যে প্রমোশনটা পাবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা ম্যানেজার পোস্টে প্রমোশন পাবে। যদি তোমার হেডকোয়ার্টারে পোস্টিং থাকে তাহলে তোমার প্রথম প্রমোশনের পর তোমার পোস্টটির নাম হবে বা ডেজিগনেশন হবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আর যদি তোমার পোস্টিং ডিআইসি তে হয়, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, ডিআইসি, বা তুমি যদি ব্লকে ওই সমস্ত জায়গায় পোস্টেড থাকো, তাহলে তখন তোমার প্রমোশনের পর পোস্টের নাম হবে ম্যানেজার। ওকে, আর না হলে হেডকোয়ার্টারে হলে সেটা হবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। সেকেন্ড প্রমোশন একইভাবে, যদি তুমি হেডকোয়ার্টারে থাকো তাহলে তোমার পোস্টের নাম হবে সেকেন্ড প্রমোশনের পরে ডেপুটি ডাইরেক্টর, এবং যদি তুমি ডিআইসি বা ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারে পোস্টেড থাকো তাহলে প্রথম প্রমোশনের পরে তোমার পোস্টের নাম হবে, দ্বিতীয় প্রমোশনের পরে তোমার পোস্টের নাম হবে জেনারেল ম্যানেজার। এরপরেও যদি তোমার বয়স থেকে থাকে এবং উপরের ভ্যাকেন্সি থাকে তাহলে তুমি জয়েন্ট ডাইরেক্টর পর্যন্ত প্রমোশন পেতে পারো। তবে এই যে ফার্স্টের প্রমোশন সেটাতে অনেক বেশি সময় লেগে যায়, 16-17 বছর তো লেগেই যায় এই প্রমোশনটা পেতে পেতে, এবং তারপরের প্রমোশনগুলো উপরের দিকের খালি ভ্যাকেন্সি আর কতগুলো তোমার শূন্যপদ রয়েছে এবং তোমার বয়সের উপর নির্ভর করে এই প্রমোশনগুলো পেতে পারো। ঠিক আছে, তো এই গেল এই পোস্টটির ব্যাপারে, আমি তোমাদেরকে যাবতীয় তথ্যগুলো দিলাম। আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে কাট অফের ব্যাপারে। কাট অফ 2019-এর কাট অফটা তোমাদের সাথে শেয়ার করি। এবছর কাট অফ কিরকম যাবে তা তো আর এখন বলা সম্ভব নয়, পরীক্ষাটা হলে তারপরে বলা সম্ভব হবে, তবে তোমরা একটা আইডিয়া পাবে। কাট অফ ধরে রাখতে পারো তোমার 2019-এ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ ছিল 78 মার্কস, এবং ওবিসির ক্ষেত্রে এর ক্ষেত্রে 73, ওবিসি বির ক্ষেত্রে 75.33, এসসিদের কাট অফ ছিল 70.33, এবং এসটি ক্যাটাগরির ভাই বোনেদের ক্ষেত্রে এটা ছিল 60.33। এই হচ্ছে 2019-এর কাট অফের সিনারিও।
তো বোঝা গেল তোমরা আশা করি এই আলোচনার মাধ্যমে এই পরীক্ষার সম্পর্কে যা তোমাদের জিজ্ঞাসা ছিল সেগুলোর উত্তর পেয়েছো। এরপরেও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে বা এই পরীক্ষার ব্যাপারে বা অন্য কোনো পরীক্ষার ব্যাপারে তোমরা কিছু জানতে চাও, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি ডেফিনিটলি তোমাদের কোয়েরিগুলোকে রিজলভ করার চেষ্টা করব। ঠিক আছে? এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকতে পারো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।